আমরা পড়বো আজ তড়িৎ চুম্বক। তড়িৎ চুম্বক কথাটার মাধ্যমেই তোমরা বুঝতে পারবে কী জিনিস। এর আগে আমরা জুলের সূত্রে কী পড়েছিলাম, যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন কোনো তড়িৎ প্রবাহিত হয় তখন কী হয় না, তাপ উৎপন্ন হয়। তার মানে তড়িৎ প্রবাহের একটা ফলাফল হচ্ছে তাপ। তেমনই আমরা পড়বো যে তড়িৎ প্রবাহের একটা ফলাফল আছে কিন্তু চৌম্বক ক্ষেত্র। আমরা তড়িৎ প্রবাহের একটা ফলাফল পড়ব, সেটা হচ্ছে কিনা চৌম্বক ক্ষেত্র। কোনো পরিবাহীর মধ্য দিয়ে, ধরো একটা পরিবাহী রয়েছে, তার মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ পাঠানো হয় তার চারপাশে অঞ্চলে কি হবে না, একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। এবং এই পরিবাহীর কাছে যদি আমি একটা চুম্বক শলাকা মানে যে ধরো হচ্ছে কোনো একটা নিডল, মানে একটা চুম্বক নিলাম, যেটা নিডল চুম্বক নিলাম। নিডল চুম্বক দেখতে হয় অনেকটা, এটাকে বলে নিডল চুম্বক। ধরো একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং তার কাছে যদি আমি একটা চুম্বক শলাকা নিই, সঙ্গে সঙ্গে দেখবো কিনা এই তড়িৎ প্রবাহের সাথে সাথে চুম্বক শলাকা যদি এই বরাবর থাকে, চুম্বক শলাকা দেখবো একটু কিন্তু বিক্ষিপ্ত হলো, মানে চুম্বক শলাকাটা একটু সরে গেল। একে আমরা বলবো হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ফল বা চুম্বকের উপর তড়িৎ প্রবাহের ক্রিয়া। তাহলে কি বলছি, যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয় তাহলে পরিবাহীর চারদিকে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে, এবং সেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটা এই যে চুম্বক শলাকা রাখি, সেই চুম্বক শলাকাটা যেন মনে হবে তড়িৎ প্রবাহের সাথে সাথে একটু নড়ে গেল, চৌম্বক শলাকার বিক্ষেপ হলো, তার মানে এখানে একটা চৌম্বক ক্ষেত্র কিন্তু সৃষ্টি হয়েছে। তো এই সংক্রান্ত পরীক্ষা করেছিলেন বিজ্ঞানী ওরস্টেড। এই তড়িৎ চুম্বক সম্পর্কিত কিন্তু একটা পরীক্ষা করেছিলেন। তিনি কি করেছিলেন না, একটা পরিবাহী তারকে উত্তর দক্ষিণ বরাবর আটকে দিয়েছিলেন। ধরো একটা পরিবাহী তার, এটা উত্তর দক্ষিণ বরাবর কিন্তু এই পরিবাহী তারটাকে তিনি আটকে দিয়েছিলেন এবং তারের নিচে একটা চুম্বক শলাকা রেখেছিলেন। চুম্বক শলাটাকে কীভাবে রেখেছিলেন, তারের সঙ্গে সমান্তরালভাবে উত্তর দক্ষিণ মুখ করে রেখেছিলেন। মানে এটা ধরো পরিবাহী তার একটা উত্তর দিক একটা দক্ষিণ দিক, তাহলে সেই বরাবর কিন্তু একটা আমি চুম্বক শলাকা রাখছি, উত্তর দক্ষিণ মুখ করেই কিন্তু আমি একটা চুম্বক শলাকা রাখছি। এবং তারের মধ্য দিয়ে আমি কি করবো না, একটা তড়িৎ প্রবাহ পাঠাবো। তাহলে আমি কী করে তড়িৎ প্রবাহ পাঠাতে পারি, ব্যাটারির সাহায্যে তড়িৎ প্রবাহ পাঠাতে পারি। এখানে যদি আমি একটা ব্যাটারি নিই, পজিটিভ মাইনাস ব্যাটারি নিলাম, ব্যাটারি এখানে একটা চাবি আছে, চাবি বা সুইচ আছে, যেটা অন করলে কিন্তু এর ব্যাটারি সাহায্যে কিন্তু এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে। ধরো ব্যাটারি হচ্ছে এই বরাবর, কিন্তু ধরো এই তারের কিন্তু এই বরাবর তড়িৎ প্রবাহ হচ্ছে। তা কী হবে না, চুম্বক শলাটা ছিল কিনা এই তারের সমান্তরালভাবে ছিল, কিন্তু কি দেখা যাবে না, চুম্বক শলাকাটি কী ছিল না, তারের সমান্তরালভাবে ছিল, কিন্তু দেখা যাবে যে যখনই আমি তড়িৎ প্রবাহ করছি, মানে সুইচ অন করে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তখনই আমি দেখবো কিনা চুম্বক শলাকাটা এরকম সমান্তরাল না থেকে একটু সরে গেল। কীরকম সরে গেল, ধরো চুম্বক শলাকাটা এরকম ছিল, এরকম বরাবর কিন্তু সরে গেল, মানে চুম্বক শলাকার নিজের পজিশন থেকে একটু সরে গেল। এবং যদি এই তারটাকে যদি আমি ধরো এই চুম্বক শলাকার নিচে রাখি, তাহলে দেখবো আগে যেদিকে বিক্ষেপ হয়েছিল ঠিক তার বিক্ষেপ বিপরীত দিকে হবে। আবার যদি আমি প্রবাহ মাত্রা বাড়াই, যদি আমি ধরো এর মধ্যে দিয়ে একটা ব্যাটারি বলে একাধিক ব্যাটারি ব্যবহার করি, তাহলে দেখবো কিনা বিক্ষেপ বাড়ছে। আবার প্রবাহ মাত্রা যদি আমি কমিয়ে দিই, তাহলে দেখবো বিক্ষেপ কমে গেছে। এবং যদি আমি তারের এই যে শলাকাটি, যদি এই যে ধরো এই যে চুম্বক শলাকাটিকে যদি আমি তারের লম্বভাবে রাখি, মানে এই সমান্তরাল বরাবর না রেখে যদি আমি এরকম লম্বভাবে রাখি, তারের সাথে লম্বভাবে রাখি চুম্বক শলাকাটি, তাহলে কিন্তু দেখবো শলাকার কিন্তু তড়িৎ প্রবাহ পাঠালেও কিন্তু শলাকার কোনো বিক্ষেপ হবে না। তাহলে শলাকার বিক্ষেপ হতে হলে আমাকে কি করতে হবে না, সবসময় যে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে তার সমান্তরালে রাখতে হবে। সমান্তরালে রাখলে দেখবো কিনা তড়িৎ প্রবাহের সাথে সাথে চুম্বক শলাকাটি আগের পজিশন থেকে সরে আসছে। তাহলে বিজ্ঞানী ওরস্টেড কিন্তু এই সংক্রান্ত পরীক্ষা করেছিলেন। এখানে মনে রাখতে হবে তড়িৎ যে প্রবাহিত হচ্ছে তার জন্য কিন্তু এই যে তারটি কিন্তু কখনো নিজে চুম্বকে পরিণত হয় না। চুম্বক শলাকাটি কিন্তু কি হয় না, তারটির চারপাশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। যতক্ষণ আমি প্রবাহ বজায় থাকবে ততক্ষণই কিন্তু চৌম্বক ক্ষেত্র বজায় থাকবে। এই হচ্ছিল বিজ্ঞানী ওরস্টেড এই পরীক্ষাটি করেছিলেন। এবার তড়িৎ প্রবাহের জন্য যে চুম্বক শলাকার যে বিক্ষেপ হবে সেটি কোন দিকে হবে সেই সংক্রান্ত দুটো নিয়ম আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম,
প্রথমটা আমরা পড়বো হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। কি বললাম, যে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে চুম্বক শলাকার যে বিক্ষেপ হবে সেটি কোন দিকে হবে সেই সংক্রান্ত একটা নিয়ম হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। তো বিজ্ঞানী অ্যাম্পিয়ার কি দিয়েছিলেন, একটা ছবি এঁকে তোমার বোঝানোর চেষ্টা করি। ধরো একটা হিউম্যান বডি আছে, ধরো একটা কোনো মানুষ আছে, মানুষটাকে আমি জাস্ট একবার আঁকার চেষ্টা করছি। একটা মানুষ আছে, ধরো এই ধরো একটা মানুষ, জাস্ট তোমরা বুঝলেই হবে যেটা একটা হিউম্যান বডি। সে কি করছে, এরকম করে ধরো সাঁতার কাটছে, বরাবর সাঁতার কাটছে। তাহলে এইটা হচ্ছে তার একটা হাত, এটা হচ্ছে তার কোন হাত বলো তো, এটা হচ্ছে তার বাঁ হাত, আর এইটা হচ্ছে ধরো এর হচ্ছে ডান হাত। এবং বলছে যদি কোনো ব্যক্তি একটা তড়িৎবাহী তার বরাবর, ধরো এটা একটা তড়িৎবাহী তার, ঠিক আছে, এই বরাবর কিনা এটা একটা তড়িৎ পরিবাহী কিন্তু তার। যদি কোনো একটা ব্যক্তি তড়িৎ পরিবাহী তার বরাবর, এটা তড়িৎ পরিবাহী তার বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখে, তড়িৎ প্রবাহটা কোন দিকে হচ্ছে, এই দিকে হচ্ছে, দেখো অ্যারো যেদিকে সেদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, সেই বরাবর যদি হাত ছাড়িয়ে সাঁতার কাটে তাহলে, এবং তার মুখটা হচ্ছে সবসময় চুম্বক শলাকার দিকে থাকবে, ধরো এটা হচ্ছে একটা চুম্বক শলাকা, এটা হচ্ছে একটা চুম্বক শলাকা, ঠিক আছে। বলছে যে যদি কোনো ব্যক্তি কোনো তড়িৎ পরিবাহী তার বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখে হাত ছড়িয়ে এমনভাবে সাঁতার কাটে তার মুখ সর্বদা চুম্বক শলাকার দিকে থাকে, এই যে তার মুখ, এই যে চুম্বক শলাকা তার দিকে থাকে, মুখটা দেখো, মুখটা কিন্তু এই চুম্বক শলাকার দিকে থাকে, তাহলে এই অবস্থায় ব্যক্তির বাম হাত যেদিকে থাকবে তড়িৎ প্রবাহের সাথে সাথে শলাকার, এটা হচ্ছে ধরছে এটা শলাকার উত্তর মেরু, শলাকার দক্ষিণ মেরু, তাহলে লোকটির বাঁ দিক কোন দিক আছে, বাঁ দিকটা হচ্ছে এদিক, তাহলে লোকটির বাঁ দিক যেদিকে থাকবে, বাঁ হাত যেভাবে থাকবে চুম্বক শলাকার বিক্ষেপও কিন্তু সেদিকে, মানে চুম্বক শলাটা তখন এই পজিশনে ছিল, চুম্বক শলাটা কিন্তু এইভাবে ঘুরে যাবে। তাহলে চুম্বক শলাকার নর্থ মেরুটা, লোকটার বাঁ হাত যেদিকে থাকবে শলাকার কিন্তু উত্তর মেরুও কিন্তু সেদিকে বিক্ষিপ্ত হবে। তাহলে কি বললাম, যদি কোনো ব্যক্তি একটা তড়িৎবাহী তার, এটা যে একটা তড়িৎ পরিবাহী তার বরাবর ধরো সাঁতার কাটছে তড়িৎ প্রবাহের অভিমুখে, এদিকে তড়িৎ প্রবাহ, এবং এমনভাবে সাঁতার কাটে যে তার মুখ সর্বদা চুম্বক শলাকার দিকে থাকে, তাহলে এই অবস্থায় ব্যক্তিটির যে বাম হাত যেদিকে থাকবে শলাকার কিন্তু দেখো উত্তর মেরু ছিল, এটা উত্তর মেরুর কিন্তু বিক্ষেপ কিন্তু সেদিকে হবে, বাম দিক এদিক, তাহলে শলাকার উত্তর মেরুর বিক্ষেপও কিন্তু সেদিকে হবে। তাহলে এই হলো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। এবার সেকেন্ড যে নিয়মে আসি সেটা হচ্ছে দক্ষিণ মুষ্টি নিয়ম। এটাও আমাকে ঠিক করে দেবে যে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে, তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কিভাবে হবে। দেখো তাহলে আমি একটা ছবি আঁকি, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। ধরো এটা একটা ব্যক্তির হাত, সে মুষ্টিবদ্ধভাবে রয়েছে ব্যক্তির হাতটা, এটা হচ্ছে বুড়ো আঙ্গুল, তাহলে একটা তড়িৎবাহী তারকে ডান হাত দিয়ে যদি ধরো একটা তড়িৎ পরিবাহী তার, এটা একটা তড়িৎ পরিবাহী তার, ঠিক আছে, তড়িৎ পরিবাহী তারকে যদি ডান হাত দিয়ে দেখো মুষ্টিবদ্ধভাবে যদি ধরা হয়, তাহলে যদি এই যে বুড়ো আঙ্গুল যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, যে তড়িৎ প্রবাহ হচ্ছে এইদিকে, তাহলে অন্য আঙ্গুলগুলোর যে অগ্রভাগ, মানে এই যে অন্য আঙ্গুলগুলোর অগ্রভাগ কিন্তু চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে, এই যে ওপরের দিকে কিন্তু চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বা চৌম্বক ক্ষেত্রের বলরেখার অভিমুখ নির্দেশ করবে। তাহলে কি বললাম, কোনো তড়িৎবাহী তারকে যদি ডান হাত দিয়ে এমনভাবে মুষ্টিবদ্ধভাবে ধরা হয় যাতে বুড়ো আঙ্গুল, এটা যে তার, যে বুড়ো আঙ্গুল কী করছে না, তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করছে, তাহলে অন্য আঙ্গুলগুলোর অগ্রভাগ কিন্তু চৌম্বক ক্ষেত্রের অভিমুখী, যে এই চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে বা চৌম্বক বলরেখার অভিমুখ কিন্তু এই দিকে হবে। তাহলে এটা হলো আমাদের দক্ষিণ মুষ্টি কিন্তু নিয়ম।
তাহলে আমি এতক্ষণ পড়লাম যে কী হবে না, তড়িৎ পরিবাহের ফলে কিভাবে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে সেটা আমরা পড়লাম। এবার আমরা পড়বো হচ্ছে যে তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের কি ক্রিয়া হবে। কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে, যদি আমি অলরেডি বলেছি, যদি এই যে একটা পরিবাহী তারের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে চারপাশে একটা কী হয় না, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি আমি কোনো চুম্বক মেরু রাখি, ধর কোনো একটা চুম্বকের মেরু রাখি, তাহলে তার উপর আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করবে। এবং নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী আমরা কি জানি, প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে চুম্বক মেরুও কী হবে না, তড়িৎ পরিবাহী তারটির উপর কী করবে না, সমান ও বিপরীতমুখী বল ক্রিয়া করবে। ফলে তারটি কী হবে না, মেরুর দিকে আকৃষ্ট হবে অথবা মেরু দ্বারা বিকশিত হবে। এবং এই যে বলের অভিমুখ, সেটা কিন্তু ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম থেকে আমরা জানতে পারি। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম থেকে কিন্তু আমরা জানতে পারি। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম কি বলছে দেখো, যদি আমরা একটা ধরো এটা একটা বাম হাত আঁকি, বাম হাতটা আমি আঁকলে তোমরা ভালো বুঝতে পারবে। একটা মানুষের আমি বাম হাত আঁকছি, এটা বুঝতে পারছো, এটা হচ্ছে তার তর্জনী, একটা মানুষের বাম হাত আমি দেখাচ্ছি, বলছে যে এটা হচ্ছে আমরা জানি বৃদ্ধাঙ্গুষ্ঠ, বলছে যে বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ, এটা বৃদ্ধাঙ্গুষ্ঠ, এটা হচ্ছে তর্জনী, এবং এইটা ধরো মধ্যমা। এই মধ্যমাকে যদি আমরা পরস্পরে দেখো সমকোণে রেখেছি, প্রসারিত করলে যদি এই তর্জনী এটা হচ্ছে নির্দেশ করছে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, এটা যদি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। মধ্যমা এটা যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুষ্ঠটা কি করবে না, তারের গতির অভিমুখ কিন্তু নির্দেশ করবে, তারের গতির অভিমুখ। অর্থাৎ তড়িৎ পরিবাহী তারের ওপর যে ক্রিয়ারত বল তার নির্দেশ করবে। আমি কি বলেছিলাম যে ধরো একটা পরিবাহী তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে তার চারদিকে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। এবং সেই চৌম্বক ক্ষেত্রে যদি একটা আমরা চৌম্বক মেরু রাখি, তাহলে সেই চৌম্বক ক্ষেত্রের দরুন কী হবে, চৌম্বক মেরুর উপর একটা বল থাকবে, আকর্ষণ বা বিকর্ষণ বল থাকবে। এবার কী হবে, আমরা জানি নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী এই চৌম্বক মেরুও কী করবে, কিন্তু হচ্ছে এই পরিবাহী তারের উপর একটা সমান ও বিপরীতমুখী বল দ্বারা প্রয়োগ করবে। ফলে তারটি হয় মেরুর দিকে বিকশিত হবে, নয় আকর্ষিত হবে। তার মানে কী করছে, এখানে চুম্বকটা কী করছে না, চুম্বকটা কিন্তু পরিবাহী তারের উপর একটা গতি সৃষ্টি করছে। তাহলে তার ফলে তারের গতিটা কোন দিকে হবে সেটা কিন্তু আমরা দেখো, এখানে বৃদ্ধাঙ্গুষ্ঠটা কিন্তু তারের গতির অভিমুখ কিন্তু নির্দেশ করছে। তাহলে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম থেকে কিন্তু আমরা এটা জানতে পারছি যে তারের গতির অভিমুখ কোন দিকে হবে। তারটা কেন গতিশীল হলো, কারণ চৌম্বক ক্ষেত্রে একটা চৌম্বক মেরু রাখার ফলে কিন্তু সেটা তারের উপর কিন্তু একটা বল প্রয়োগ করছে। তাহলে এটা হলো ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, যে বাম হাত ধরো একটা মানুষের, তার বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী আর হচ্ছে মধ্যমা, এই তিনটেকে পরস্পর সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রে অভিমুখ নির্দেশ করে, মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ কী করবে, তড়িৎ প্রবাহের তারের গতিমুখ নির্দেশ করবে। একে আমরা কি বলি, আরেকটা নামেও জানি, সেটা হচ্ছে কিনা হচ্ছে মোটরের নিয়ম। ঠিক আছে, এটাকে আমরা মোটরের নিয়ম বলে কিন্তু জানি। বাল্যচক্র হচ্ছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের একটা অ্যাপ্লিকেশান। আমি কি বলেছি না, যদি কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, এবং সেই চৌম্বক ক্ষেত্র কী করবে না, ওই পরিবাহী তারের উপর কিন্তু একটা বল ক্রিয়া করবে। এবং
বাল্যচক্রে এই জিনিসটাকে কাজে লাগিয়ে কিন্তু এই বলের প্রভাবেই একটি চক্র অবিরামভাবে ঘুরবে এবং এই বাল্যচক্রে কি হবে না, তড়িৎ শক্তি কিন্তু যান্ত্রিক শক্তি তথা গতি শক্তিতে কিন্তু রূপান্তরিত হয়। তাহলে বাল্যচক্রে কি হয় না, যান্ত্রিক শক্তি, তড়িৎ শক্তি কি হয় না, যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। যান্ত্রিক শক্তি এখানে হচ্ছে গতি শক্তিতে কিন্তু রূপান্তরিত হচ্ছে বাল্যচক্রে। তা বাল্যচক্রটা কী জিনিস তোমাদের একটা বর্ণনা আঁকার চেষ্টা করি। দেখো, বাল্যচক্রে এই যন্ত্রে লম্বা দাঁত বিশিষ্ট একটি পাতলা তামার চক্র একটি আনুভূমিক অক্ষের সাপেক্ষে উলম্ব তলে ঘুরতে পারে। ছবিটা আঁকলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কি বললাম না, বাল্যচক্রে কি হয় না, এই যন্ত্রে লম্বা দাঁত বিশিষ্ট, এই যে লম্বা দাঁত বিশিষ্ট একটা পাতলা তামার চক্র, যেটা হচ্ছে আনুভূমিক অক্ষের সাপেক্ষে কিন্তু এটা উলম্ব তলে ঘুরতে পারে এবং চক্রটিকে একটি অবলম্বন থেকে এমনভাবে ঝোলানো হয় যে প্রতিটা দাঁত ঘোরার সময় নিচের পাটাতনে একটা সরু লম্বা গর্তে রাখা পারদকে স্পর্শ করে। এর মধ্যে কী আছে না, পারদ পাত্র, এর মধ্যে কী আছে, এটা হচ্ছে পারদ আছে। প্রত্যেকবার যখন এটা ঘুরতে থাকবে বাল্যচক্র, প্রত্যেকটা দাঁতই পারদকে স্পর্শ করবে এবং পারদপূর্ণ গর্তটি আবার চারদিকে ঘেরা রয়েছে কিনা একটি শক্তিশালী অশ্বক্ষুরাকৃতি চুম্বকের এন আর এস মেরুর মধ্যে কিন্তু এই পারদ পাত্রটা রাখা থাকে এবং দুটো বন্ধনী স্ক্রু S1 আর S2-র সাহায্যে কিন্তু তড়িৎ প্রবাহ চক্র পারদের মধ্য দিয়ে ব্যাটারিতে ফিরে আসে। এই পারদের মধ্য দিয়ে, এর মধ্যে দেখো এই পথে তড়িৎ প্রবাহ যাচ্ছে, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ হচ্ছে এবং এই স্ক্রুয়ের সাহায্যে কিন্তু S1 S2 স্ক্রুয়ের সাহায্যে কিন্তু তড়িৎ প্রবাহ চক্র আর এই যে চক্র আর পারদের মধ্য দিয়ে কিন্তু ব্যাটারিতে ফিরে আসে। এবার বাল্যচক্রের কার্যনীতি তোমাদের যদি বলি, দেখো এটা হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ, আর এখানে তড়িৎ প্রবাহের ফলে পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয়, তোমরা জানো একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় এবং এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে দেখো আমি একটা অশ্বক্ষুরাকৃতির চুম্বক রাখা আছে। তাহলে সেই চুম্বকটা কি করবে না, ওই পরিবাহী তারের উপর একটা বল প্রয়োগ করবে এবং এই বল প্রয়োগের ফলে কিন্তু এই যে দেখছো এই চক্রটা কিন্তু তামার চক্রটা কিন্তু ঘুরতে থাকবে এবং তড়িৎ প্রবাহের অভিমুখ দেখো, এই মুখে যদি তড়িৎ প্রবাহের অভিমুখ হয় আর চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হচ্ছে এন থেকে এস মেরুর দিকে হয়, তাহলে দেখা যাবে কি না ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী পারদ স্পর্শ করা দাঁতটির ওপর ডান দিকে একটা বল প্রযুক্ত হবে, যার ফলে এই চাকাটি ঘড়ির কাঁটার কিন্তু বিপরীত দিকে ঘুরতে থাকবে এবং একটা দাঁত যখন পারদ থেকে উঠে আসবে তখন তা বর্তনী থেকে ছিন্ন হয়ে যাবে। কিন্তু যেহেতু গতিজাড্যর জন্য পরের দাঁতটা এসে আবার পারদকে স্পর্শ করবে এবং বর্তনীটি তখন কিন্তু সম্পূর্ণ হবে এবং যতক্ষণ তড়িৎ প্রবাহ চলতে থাকবে ততক্ষণই কিন্তু এই তীর চিহ্নের দিকে মানে অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু এই বাল্যচক্রটি ঘুরতে থাকবে। তাহলে এই হলো আমাদের বাল্যচক্র, যে এখানে কী হচ্ছে না, চৌম্বক ক্ষেত্র কিন্তু পরিবাহীর উপর একটা গতির উপর একটা বল সৃষ্টি করছে এবং এই বাল্যচক্রর যে ঘূর্ণনের যে বেগ সেটা আমরা কিভাবে বাড়াতে পারি, যদি কোনোভাবে যদি আমি এখানে প্রবাহ মাত্রা বাড়িয়ে দিতে পারি, যদি একাধিক ব্যাটারি ব্যবহার করি তাহলে বাল্যচক্র আরও জোরে ঘুরবে এবং চৌম্বক ক্ষেত্র, এখানে দেখো একটা আমি অশ্বক্ষুরাকৃতির চুম্বক রেখেছি, সেই চুম্বকের শক্তিও যদি আমি বাড়াতে পারি তাহলে বাল্যচক্র আরও জোরে জোরে ঘুরবে। তবে এখানে চুম্বক সরিয়ে নিলে বা তড়িৎ প্রবাহ বন্ধ করলে কিন্তু চক্রের ঘূর্ণন কিন্তু বন্ধ হয়ে যাবে এবং এখানে আমাকে সবসময় ডিসি কারেন্ট ব্যবহার করতে হবে। দেখো আমরা ব্যাটারি নিয়েছি, এসি কারেন্ট কিন্তু ব্যবহার করা যাবে না, এসি কারেন্ট ব্যবহার করলেও কিন্তু বাল্যচক্র ঘুরবে না। এবং দেখো বাল্যচক্রের অভিমুখটা দেখো, এখানে কি দেখাচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার কারণ হচ্ছে তড়িৎ প্রবাহ এই মুখে হয়েছে। কিন্তু যদি এমন হয় যে যদি আমরা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ পরিবর্তিত রেখে যদি আমি তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টো দিকে করি তাহলে কিন্তু বাল্যচক্র কিন্তু তখন উল্টো দিকে ঘুরবে। আবার যদি এমন হয় যে তড়িৎ প্রবাহের অভিমুখ একই রেখে চুম্বকের মেরুদয়ের পজিশন চেঞ্জ করি, মানে এদিকে এন এদিকে এস মেরু করু, তবেও কিন্তু আমার বাল্যচক্রের ঘূর্ণনটা বিপরীত দিকে হবে, মানে ক্লকওয়াইজ হবে। এবং একই সাথে যদি আমি তড়িৎ প্রবাহের অভিমুখ এবং চৌম্বক ক্ষেত্রের অভিমুখও চেঞ্জ করে দিই, মানে এন এবং এস মেরু চেঞ্জ করি, তাহলে কিন্তু ঘূর্ণনের অভিমুখ কিন্তু অপরিবর্তিত থাকবে। তাহলে এই হলো আমাদের বাল্যচক্র, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের উপর কিন্তু এর কার্যনীতি নির্ভরশীল।